নমস্কার, অনেকদিন বাদে এলাম। তো আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। হয়তো আগেকার দিনে লোকজন কি করতো, সেই ডায়েরিতে লিখে রাখতো যে এই জিনিস দিনে এইটা হয়েছে বা ওটা হয়েছে। আজকাল তো সব কিছু ডিজিটাল, তাই জন্য ডিজিটাল মাধ্যমেই আমরা এই জিনিসগুলোকে বেশি প্রকাশ করি। তো হঠাৎ করে একটা স্বপ্নে ঘুম ভেঙে গেল। আমি কি দেখছি স্বপ্নটা আপনাদেরকে বলছি। আমি দেখছি আমি এক্সাম দিতে যাচ্ছি, ঠিক আছে? তো গাড়ি করে যাচ্ছি, সেটাও অনেক যেন দেরি হয়ে গেছে। তো আমি দেখছি যে আমি ড্রাইভার নিয়ে যাচ্ছি, আমি গাড়িতে করে যাচ্ছি এবং বলছি যে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তো এমন একটা এক্সাম সেন্টারে যাচ্ছি যেখানে অলরেডি আমি আগে গেছি, কিন্তু এবার গিয়ে দেখছি যে ব্যাপারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। প্রচুর লোক বসে পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, এরকম ঘরে 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 পরীক্ষা হচ্ছে, আর ঘরগুলো মানে এক একটা হল ঘরের মতো। আর বাইরে যে ওয়ার্কশিট, মানে যে অ্যাডমিন যে বসে রয়েছে, সে যে জায়গাটা ফিল আপ করাচ্ছে আমাদেরকে, সে বলছে যে আচ্ছা তুমি এটা দিচ্ছ এক্সামটা, কিন্তু তুমি তো পাস করতে পারবে না। আমি কেন স্যার পাস করতে পারবো না কেন? বলছে তোমার পাসিং ভ্যালু হচ্ছে 99.8%। আমি বলছি 99.8%-এ পাস? এটা কি করে সম্ভব হয়? এটা আমি স্বপ্ন দেখছি কিন্তু। হ্যাঁ, আমি বলছি যে বাবা, 99.8%-এ পাস। এদিকে এই হলে ঢোকার আগে, মানে যে রাস্তা দিয়ে যেতে হয়, এক জায়গায় আমি দেখছি যে বসার জায়গা রয়েছে, চেয়ার ফেয়ার রয়েছে, যেখান থেকে আমি ডকুমেন্টগুলো বার করছি, কারণ আমি যাব অ্যাডমিনের কাছে যে কী ডকুমেন্ট লাগবে না লাগবে। আমি দেখছি যে আমি ভুলে গেছি যে পাসপোর্ট বা আধার কার্ড বা ভোটার কার্ড ডেফিনেটলি মানে একটা ডকুমেন্ট লাগে। অনেক কষ্টে একটা ভোটার কার্ড বার করলাম, দেখলাম ভোটার কার্ডটা পুরনো, মানে ওটার অ্যাড্রেসটা আলাদা। আমার একবার ভোটার কার্ড চেঞ্জ হয়েছিল, কারণ আমি যেহেতু বাড়ি শিফট করেছিলাম, তো আমার কাছে পুরনো যে ভোটার কার্ড আছে, সেই ভোটার কার্ডের জেরক্স কপি ছিল, সেই ভোটার কার্ডের জেরক্স কপিটা আমি খুঁজে পেলাম। আমি বললাম যে এবার তো গেছে। তখন আমি ভাবলাম যে না, মোবাইলে রয়েছে, এখন তো ডিজিটাল ইন্ডিয়া, তাহলে ডিজিটাল ইন্ডিয়াতে হতে পারে। তো আমি গেলাম, গিয়ে উনি প্রথমে আমার উপর এটা চার্জ করে দিলেন, তোমার পরীক্ষায় বসে লাভ নেই, কারণ 99.8%-এ পাস। কী পাস করবে? মানে 900-তে তোমার 898-এ পাস, এইরকম কিছু একটা আমি দেখছি। আমি ভাবলাম যে বাবা, শুরুতেই এই কথা বললো, তারপর যদি আমি বলি যে নেই, কি হবে? মানে আমার ডকুমেন্টেই আনিনি আমি, অন্যান্য সব ডকুমেন্ট আছে। তো সেখানে গিয়ে আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে চলো, বলতে তো হবেই। তো বললাম, বলছে ও বাবা, এ তো লস্ট কেস হয়ে গেল। বলছে লস্ট ওয়ার্ল্ড দেখেছো? তোমার 99.8%-এ পাস, তার মধ্যে তুমি রেডি নও উইথ ডকুমেন্টস। আমি বললাম স্যার, আমাকে 1 ঘন্টা সময় দিন। আমি দেখছি তখন ঘড়িতে বাজে 5টা, ঠিক আছে? আমার হয়তো মানে 5টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল, এরকমই হবে। তখন স্যার আমি 6টার সময় আসবো। এবং আমি এটাও ভাবছি যে যেহেতু এটা শেষের দিকের টাইম, আমার যদি সকাল 10টায় পরীক্ষা থাকতো, কারণ সারাদিনই পরীক্ষা থাকে, এগুলো একটা মানে প্রফেশনাল এক্সাম। আমি প্রেক্ষাপটটা বলছি কী থেকে এসছে এই প্রফেশনাল এক্সামটা। আমি ঘড়িতে বাজে 5টায় কত বন্ধ হয়ে যাবে। অনেক ছোটাছুটি করছি, যাচ্ছি, জিজ্ঞেস করছি, উনি উঠে চলে গেলেন। আরও যারা যারা ওখানে কাজ করছেন, মানে যারা মানে এক্সাম ইনভিজিলেটর, তাদেরকে জিজ্ঞেস করছি, বলছি। এবার তারাও বলছে যে না, আমি আমি স্যার বলতে পারবো না, এই সে। তারপর ওখানে দেখলাম একজন ইনভিজিলেটর রয়েছেন, তাকে আমি জিজ্ঞেস করলাম, যে বললাম যে স্যার, আমি আনতে ভুলে গেছি, আমাকে 1 ঘন্টা সময় দিন, আমি ডেফিনেটলি পারবো। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। বলে ঠিক আছে নিয়ে আসো। তাহলে নিয়ে তো আসি, তারপর 6টার মধ্যে যদি পৌঁছাতে পারি তাহলে পরীক্ষাটা দিতে পারবো, নাহলে পরীক্ষার এক্সামের টাকাটা ফরফিট হয়ে যাবে। ভবিষ্যতে আবার পরীক্ষায় বসতে পারবো কিনা সেটাও আমি বলতে পারছি না। তো এই সমস্ত বিভিন্ন রকম দোদুল্যমান চিন্তাধারাকে মাথায় নিয়ে আমি ছুটে চললাম, আমি এগিয়ে চললাম যে কোথায় আমার গাড়ি রয়েছে। প্রসঙ্গক্রমে বলে রাখি, ইম্পর্টেন্ট কথাগুলো তো আগে বললাম। আর একটা কথা বলে রাখি যে যখন আমি এক্সাম দিতে আসছিলাম, সেই সময় আমি দেখেছিলাম আমাদের একজন কলিগ রয়েছে, ওনার নাম হচ্ছে সনাতন। সেই কলিগ আমাদের সাথে যাচ্ছিলেন, মানে আমার সাথে একই গাড়িতে কোনোভাবে উঠেছেন, এবং উনি আরেকটু টাফ এক্সাম দিচ্ছেন, ঠিক আছে? সেটাও কিন্তু আমি খেয়াল করেছি। তো উনি একটু আগে নেমে গেছেন, ওনার একটা অন্য এক্সাম সেন্টার ছিল। তো এই কথাটা আগে বলা হয়নি বলে বললাম। এইবারে আমার শুরু হলো হচ্ছে বাড়ি ফেরার লড়াই, ডকুমেন্টটাকে নিয়ে তারপরে আবার চলে যাওয়ার লড়াই। এবার বেরিয়ে, একটা দরজা থেকে বেরিয়ে, ধরুন আপনি এই ডান দিকে পার্কিং করেছেন, আমি চলে গেছি বাঁ দিকে। বাঁ দিকে কিছুটা গিয়ে দেখছি যে ও বাবা, এখানে তো মনে হয় পার্কিং করেনি, কারণ আমি তো আস্তে আস্তে মেন রোডের দিকে এগিয়ে আসছি। ছুটলাম আমার পেছন দিকে ছুটতে 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 আমি দেখছি যে হ্যাঁ, আমি একটা জায়গায় পৌঁছলাম যেখানে আমার ড্রাইভারের সাথে দেখা হলো, ঠিক আছে? তো ড্রাইভারের সাথে দেখা হওয়ার পর আমি তখন বললাম যে কোথায় রেখেছো গাড়িটাকে? বলছে গাড়িটা তো রেখেছি হাওড়া ময়দানের সেই ভেতরের দিকে কোথাও একটা হবে। আমি বললাম যে ওরে বাপরে বাপ, আপনি কি বলছেন, আপনি ওই ভেতরে? এইবার হলো হচ্ছে হাওড়া ব্রিজের ওপর দিয়ে ছুটে আমি দেখছি যে একটা 4 থেকে 5 মাথার একটা সংযোগস্থলে আমি পৌঁছে গেছি। ওখানে পৌঁছানোর পর মানে রাস্তা ক্রসই করতে পারছি না, মানে পোস্তা বাজার একটু মানে ওই রকম দিকের এরিয়াগুলোর কথা আমি বলতে চাইছি। এমন অবস্থা, সেখানে কোনো মতে দৌড়াচ্ছি, ছুটছি, দেখছি অলরেডি 5:30। আমাকে এদিকে 6টার মধ্যে মানে আমার বাড়িতে এসে নিয়ে আবার কিন্তু এক্সাম সেন্টারে পৌঁছাতে হবে।
তো ইতিমধ্যে তাড়াতাড়ি করে আমি গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে আমি আমার ওয়াইফকে ফোন করতে যাব, কারণ আমার ওয়াইফের সাথে কথা হয়েছিল যে এই জিনিসগুলো নিতে হবে। তো কিভাবে আমি ভুলে গেলাম, যাতে সে জোগাড়টা করে রাখতে পারে, যাতে আমি এসেই সঙ্গে সঙ্গে নিয়ে চলে যেতে পারি। সেই তাড়নাতেই বা সেই চিন্তাতেই আমি জাস্ট ওয়াইফকে ফোন করতে যাব। ঘুম থেকে উঠে দেখি যে আমরা সবাই ঘুমাচ্ছি, হ্যাঁ, আমার ওয়াইফ, আমার ছেলে ঘুমাচ্ছে, আমি কোনো মতে উঠে পড়েছি। সেই উঠে পড়ে চলে এসেছি। তারপরে আস্তে আস্তে এই ভিডিওটা বানালাম আজকে রাত্রিবেলাটাতে। তো এগুলো না জীবনের, আমি যেটা রিয়েলাইজ করলাম, জীবনের একটা ইনফ্লেকশন পয়েন্ট থাকে। তো ছেলে হিসাবে আমাদের সেই ইনফ্লেকশন পয়েন্ট কখনো কখনো লাইফের মধ্যে রিচ করে, যে সময় অনেকগুলো প্রেশার হয়তো একসাথে থাকে। দিস ইজ গুড প্রেশার, দিস ইজ নট ব্যাড। ব্যাড প্রেশার কীরকম হয়, যে তুমি বাজে কাজ করেছো, তোমার অসুবিধা হয়েছে, তোমার কারোর সাথে ঝগড়া ঝামেলা হয়েছে, কেউ তোমায় ছেড়ে চলে গেছে, তুমি কাউকে ছেড়ে চলে গেছো, দিস ইজ ব্যাড প্রেশার। সেই প্রেশারগুলো একটা আলাদা প্রেশার। কিন্তু গুড প্রেশার কি? গুড প্রেশার আমি মনে করি যেখানে তুমি ইউ আর টেকিং এ লট অফ রেসপন্সিবিলিটিস ইন লাইফ। অ্যাজ এ ম্যান, ওম্যান দুটোই হতে পারে, মেয়েরাও সেম পরিমাণ রেসপন্সিবিলিটি নেয়, এমন নয় যে শুধুমাত্র ছেলেরাই এই রেসপন্সিবিলিটিগুলোকে গ্রহণ করে। তো আমি সেই ক্ষেত্রেই বলতে চাই যে এমন একটা ইনফ্লেকশন পয়েন্টে হয়তো এসে পৌঁছেছি যেখানে এই জিনিসগুলো, সরি চোখটা আজকে একটু বেশি ডিস্টার্ব করছে, মানে মনে হচ্ছে একটু কুটকুট করছে, যাই হোক। তো অনেকগুলো দিক, মানে অফিস রয়েছে, বাড়ি রয়েছে, বাড়ির কিছু লোন আছে, বাবা রয়েছেন, বাবার ওপর কিছু রেসপন্সিবিলিটি রয়েছে যেটা ডিফারেন্টলি আমাকেই এক্সিকিউট করতে হয়, সেখানে ওরকমভাবে কোনো হেল্পিং হ্যান্ড বা কিছু যাই হোক সে তো রয়েছে। আমার ছোট ছেলে রয়েছে, সেখানেও আমাকে বেশ কিছু রেসপন্সিবিলিটি পালন করতে হয়, কারণ আমাদের ন্যানি বা হাউস হেল্প কিছু নেই। তো অফিস রয়েছে, অফিসটা একটা বড় চ্যাপ্টার, কারণ অফিসের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে। আমি যে জায়গায় কাজ করছি, যে প্রজেক্টে কাজ করছি, সেখানে একটা এক্সপেকটেশন, সেখানে 9 আওয়ার্সের একটা আমাদের অফিসে আবার আরেকটা মানে ইউনিট রয়েছে, সেখানে কিছু কাজকর্ম করতে হয়। আর একটা জায়গায় হচ্ছে কি আমাদের কিছু এই যে এআই আসার জন্য বেশ কিছু নতুন মানে পড়াশোনা করা, কিছু সার্টিফিকেশন করা, সেই জায়গা করতে হয়। এরকম মানে অফিসের যে কাজটা না, সেগুলো শুধু কাজ নেই যে হ্যাঁ ভাই আমাকে এই কাজটা দিয়েছে, এই জিনিসটা করতে হবে, তো আমি করলাম, হয়ে গেল, তা নয়। এটার বাইরেও হচ্ছে গিয়ে 2-3টে জায়গায় কমপ্লাইগুলোকে মিট করতে হয়। তো ধরে রাখো যে মানে একটা কাজ মানে 4টে কাজের সমান, মানে প্রায় 3টে কাজের সমান ধরে রাখা যায় যে একটা অফিসে। তার উপর রয়েছে হচ্ছে গিয়ে মেনলি আমার টুডলারের রেসপন্সিবিলিটি, যেটা হচ্ছে আমার 3 বছরের ছেলে। একটা 3 বছরের ছেলে যখন ঘরে থাকে তখন কতটা পরিমাণেই বা কনসেন্ট্রেট করা যায় বাড়ির প্রতি বা পড়ার প্রতি, ঠিক আছে? তো সেখানেও একটা কিন্তু মানে জায়গা রয়েছে যে জিনিসটা ওকে অনেকটা সময় দেওয়া, অনেকটা সময় দিতে হয়। ওর যখন ধর টিচার আসে, টিচারের সাথে আমাকে বসতে হয়, কারণ ও একটু বাবাকে চায় যে হ্যাঁ টিচার এসছে, বাবা মা দুজনেই যাতে বসে থাকে, মানে শুধু মা থাকলে হবে না, মানে সেই রকম একটা রেসপন্সিবিলিটি, একটা সেরকম একটা মানে মানসিকভাবে ব্যাপারটা আর কি আছে। তো সেখানেও বেশ কিছুটা সময় আমাকে স্পেন্ড করতে হয়। মানে এগুলোর পরে না মানে কিছু মানে এক্সাম বা সার্টিফিকেশান দেওয়া বা অফিসের কাজগুলোকে উইকেন্ডে ক্লিয়ার করা, সেগুলো আটারলি ডিফিকাল্ট হয়ে যায়। প্লাস নতুন জায়গায় এসছি, তো সেখানে অ্যাজ এ জয়েন্ট সেক্রেটারি জয়েন করেছি, কারণ ডেফিনেটলি আমি মনে করি যে কোনো জায়গায় এগিয়ে যাওয়া উচিত, মানে দ্যাট ইজ গুড ফর ইউ, কারণ বাড়িটা তো আমাদের, তো সেখানে সবাই রেসপন্সিবিলিটি নেবে না, অনেকেই আছেন সেই কমিটির মধ্যে। তো আমি ওয়ান অফ দ্য মেম্বার, যে জিনিসপত্রগুলোকে দেখি, তো সেখানে একটা রেসপন্সিবিলিটি রয়েছে, প্লাস ওভারঅল একটা সোশ্যাল রেসপন্সিবিলিটিও রয়েছে। তো এইরকম অনেকগুলো জায়গা মেনটেন করতে হয়, এবং ডেফিনেটলি তার সাথে হচ্ছে গিয়ে যে বাড়িতে রয়েছে তার একটা লোন আছে, বিভিন্ন রকম খরচাপাতি আছে, সেগুলোকে মেনটেন করা, দেখা, এবং সব দিকে হাসি মুখে চলা, দ্যাট ইজ দ্য মেন। তুমি যেখানেই একটুখানি মানে কিছু বলবে বা ঝামেলা করবে, সেখানেই হচ্ছে অসুবিধা। তুমি অফিসে বলো, বাড়িতে বলো, পাড়া প্রতিবেশী বলো, সোশ্যাল বলো, পলিটিক্যালি বলো, যেখানেই তুমি যেটাই করতে যাও না কেন, তুমি যদি করো তোমার বলে খ্যাঁকা খ্যাঁকা করে উঠবে। এইটা এই রিয়েলাইজেশনটা হবে ইফ ইউ আর ইন গুড প্রেশার। গুড প্রেশার মানে কি? মানে তুমি পরীক্ষা দিয়েছো, জয়েন্ট এন্ট্রান্স, তুমি আইআইটিতে ঢুকে গেছো, এইবারে তুমি সেমিস্টার এক্সাম দিচ্ছ, এবং পরপর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম মানে কম্পিটিটিভ এক্সাম চলছে, প্লাস তোমার পড়া রয়েছে, প্লাস তোমার মানে গেটের প্রিপারেশন রয়েছে, প্লাস হচ্ছে তোমার মানে অ্যামাজন, মাইক্রোসফট, গুগলের মতো কোম্পানির প্রিপারেশন রয়েছে, ডিএসএস সিস্টেম, এবং তার সাথে প্রজেক্ট করতে হচ্ছে। সো দিস কাইন্ড অফ প্রেশার হচ্ছে ওরকম ধরনের প্রেশার। তো তুমি যদি কলেজে এন্ট্রি না নাও, তাই তুমি এই প্রেশারটাকে ফিল করতে পারবে না যে কী ধরনের প্রেশার, মানে এটা ওরা ফিল করে। তো সেরকমই লাইফও আমাদেরকে এক ধরনের এরকম একটা প্রেশার সৃষ্টি করে, যেখানে এই জিনিসটাকে খুব সুন্দরভাবে মেনটেন করাটাই কিন্তু ম্যানেজমেন্টের একটা বড় জায়গা। কারণ তুমি কোনো জায়গায় রাগ করতে পারবে না, তুমি কোনো জায়গায় কোনো কিছু বলতে পারবে না। তো সেই সমস্ত কিছু মেনেই মানে স্বপ্নে দেখালো যে এভরিওয়্যার ইউ হ্যাভ টু পারফর্ম লাইক 99.8% ইন এভরি এক্সাম, এবং সেখানে তুমি কিছু বলতে পারবে না অপরপক্ষকে, কারণ তারা তোমাকে এতটা প্রেশার দিয়ে রেখেছে
যে কেন 99.8% এই পার্টিকুলার এক্সামটার পাস মার্কস, কেন এটা 70%, 50%, 30% নয়। কারণ তোমার কাছে ডকুমেন্ট নেই, তুমি দৌড়াচ্ছ, তুমি আনতে যাচ্ছ, এবার তারা বলছে হ্যাঁ ঠিক আছে এসো, তাও তোমার 99.8% পাস মার্কস। তো দিস ইজ গুড। আমার মনে হয় এই ধরনের কিছু কিছু জায়গাটা সুন্দরভাবে ট্যাকল করতে পারাটাই একটা প্রকৃত মানুষের উদাহরণ। রাগ করাটা কিন্তু কোনো সলিউশন নয়। তো আমার এই ভিডিওটা নিয়ে আমি সেটাই বলতে চাই যে একটু ট্যাকেল করতে হবে, কখন কোথায় একটুখানি জোরে না বলা, কখন কোথায় কোনো কিছু জিনিসকে অ্যাভয়েড করা, এবং কিছু কিছু জায়গায় হচ্ছে গিয়ে নিজেকে জায়গাটা দেওয়া যে হ্যাঁ ঠিক আছে চলো আমিও এই কাজটা করতে পারি। যেমন বাড়ির সেক্রেটারি কাজটা নিয়েছি আমি বলছি যে ঠিক আছে চলো করতে পারবো, কারণ আলটিমেটলি বাড়িটা আমাদের কিছু হলে। তো এরকম ধরনের মানে সব কিছু থেকে পিছিয়ে না আসা, না না ঠিক আছে আপনারা দেখে নিন আমি অবজারভার, না মানে আমি তো জানি যে এতগুলো জিনিস রয়েছে, আমি তো পারবোই না, আমার অফিসে কাজের এত চাপ, আমার বাড়িতে 3 বছরের ছেলে, এতগুলো জিনিস, এতগুলো আমার বাবা মা বয়স্ক, বাবা বয়স্ক মা নেই, তো সেখানে জিনিসগুলোকে মেনটেন করতে হয়। কিন্তু তা সত্ত্বেও কিন্তু মানে এটা নয় যে না ভাই আমি নেব না, বা আমি চলো মাঝে মাঝে মিটিংয়ে গেলাম বা কিছু, সেরকম নয় ব্যাপারটা। কারণ লাইফ একটাই, তো সেখানে রাগারাগি হইচই চেঁচামেচি করে কোনো লাভ নেই। প্রত্যেকটা মোমেন্টকে এনজয় করো। হ্যাঁ কিছুটা টেনশন হয়, সেই টেনশনের প্রতিফলন এইটা, তবে লাইফ ইজ গুড, লাইফ এগিয়ে যাবে। রাগ করো না, ম্যানেজ করার চেষ্টা করো, হাসি মুখে জায়গাগুলোকে নাও, ব্যায়াম করো, যোগা করো, ভালো করে ঘুমাও, ভালো থাকো। চলো আবার দেখা হবে।